আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব বরজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনামগুলো। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে মসজিদে বন্দুক হামলার ঘটনায় ব্রেন্টন টারান্টের যাবজ্জীবন কারাদণ্ড, থাকছে না প্যারোলের সুযোগ। করোনা ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা 2,40,00,000 ছাড়িয়েছে। ভারতে বাড়ছে আক্রান্ত মৃতের সংখ্যা। করোনায় সংক্রমিতের সংখ্যা 3 লাখ ছাড়ানোর দিনে 54 জনের মৃত্যু। শনাক্তের হার নিম্নমুখী হলেও সংক্রমণ কমেনি, দাবি বিশেষজ্ঞদের। এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 44তম মৃত্যুবার্ষিকী আজ। বিদ্রোহী কবির প্রতি শ্রদ্ধা সহ নানা আয়োজন। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। 2019 সালে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে দুটি মসজিদে বন্দুক হামলায় বাংলাদেশি সহ 51 জনকে হত্যার ঘটনায় অস্ট্রেলিয়ার নাগরিক ব্রেন্টন টারান্টকে প্যারোলবিহীন যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নিউজিল্যান্ডের আদালত। দেশটির ইতিহাসে প্যারোলবিহীন যাবজ্জীবন দণ্ড দেওয়ার এটি প্রথম ঘটনা। বিচারক রায় ঘোষণার সময় এই হামলাকে অমানবিক উল্লেখ করে আসামির প্রতি দয়া না দেখানোর কথা জানান। এর আগে ব্রেন্টন তার বিরুদ্ধে আনা 51টি হত্যা, 40টি হত্যা চেষ্টা ও সন্ত্রাসবাদের একটি অভিযোগের দায়ে স্বীকার করে। প্রসিকিউটর জানান, তৃতীয় একটি মসজিদেও হামলার পরিকল্পনা ছিল তার। 2019 সালে 15 মার্চ ক্রাইস্ট চার্চে দুটি মসজিদে জুম্মার নামাজের সময় নৃশংস এই হামলা চালানো হয়। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে যান নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। করোনা ভাইরাসে বিশ্বজুড়ে সংক্রমণ বেড়েই চলেছে। মোট আক্রান্তের সংখ্যা 2,40,00,000 ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতে সংক্রমণ এখনো ঊর্ধ্বমুখী। বিশ্ব করোনা পরিস্থিতি নিয়ে ইফতেখার উদ্দিনের রিপোর্ট। কোভিড-19 প্রকোপে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র ও ল্যাটিন আমেরিকা। যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা 1,83,000 ছাড়িয়েছে। ব্রাজিলে মোট মৃত্যু হয়েছে 1,16,000-এরও বেশি মানুষের। ভারতে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা 60,000 ছাড়িয়েছে। বুধবার দেশটিতে 1,015 জনের মৃত্যু হয়। নতুন করে আক্রান্ত হয়েছে 75,000-এরও বেশি মানুষ। করোনায় আক্রান্ত হয়েছেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুম। তিনি মালদ্বীপের রাজধানী মালের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্পেনে আক্রান্তদের চিহ্নিত করতে 2000 সেনা নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাউথ কোরিয়ায় একদিনে আরও 320 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই পরিস্থিতিতে ধর্মঘট প্রত্যাহার করে কাজে ফেরার ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। সরকারের কাছ থেকে $1.9 মিলিয়ন ফান্ড পাওয়ার পর সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে ভ্যাকসিনের ট্রায়াল চালানোর ঘোষণা দিয়েছে ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। এদিকে দেশে করোনা সংক্রমণের 172তম দিন বুধবার দুপুর পর্যন্ত শনাক্তের সংখ্যা 3 লাখ ছাড়িয়েছে। এদিন মৃত্যু সংখ্যা 54। 24 ঘন্টায় 15,000-এর বেশি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত 2,519 জন। শনাক্তের হার 16.72%, যা নিম্নমুখী সংক্রমণের ইঙ্গিত দেয়। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিসংখ্যান যাই বলুক, বাংলাদেশে করোনা সংক্রমণ কমার বাস্তব ভিত্তিক কোনো প্রমাণ নেই। রিপোর্ট চক্রমালিথার। দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় এবছরের 8 মার্চ। সংক্রমিত রোগীর সংখ্যা 1 লাখ ছাড়িয়েছিল প্রথম শনাক্তের 103 দিন পর। পরের 1 লাখ শনাক্ত হতে সময় লেগেছিল মাত্র 1 মাস। মোট আক্রান্তের সংখ্যা 2 লাখ থেকে 3 লাখ হতে লাগলো তার চেয়ে একটু বেশি 39 দিন। পাশাপাশি দিনওয়ারি শনাক্তের হারও কমতির দিকে। তার মানে কি দেশে সংক্রমণ কমে আসছে? সরকারি প্রেস নোটে প্রতিদিন যে নমুনা পরীক্ষা এবং শনাক্তের কথাটা বর্ণনা করা হয়,
সেটি দেখে করোনার গতিপথ এবং সূচকের ধরনও বোঝা সম্ভব না। সরকারি হিসেবে আমরা দেখছি রোগীর সংখ্যা কমছে, কিন্তু অন্যদিকে দেখছি বেসরকারি হিসেব মতে ঢাকায় সংক্রমণের হার অনেক বেড়ে গিয়েছে। সরকারি হাসপাতালে রোগী নাই, বেড খালি, বেসরকারি হাসপাতালগুলোতে রোগীর জায়গা দেওয়া যাচ্ছে না। তাহলে সব মিলিয়ে আমরা কি বলবো? আমরা এটি বলতে পারি যে বাংলাদেশে করোনার সংক্রমণ কমছে এমন কোনো বাস্তব ভিত্তিক ইঙ্গিত আমরা পাচ্ছি না। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী 24 ঘন্টায় নমুনা সংগ্রহ 14,835, আগের কিছু সহ পরীক্ষা 15,070, এর মধ্যে শনাক্ত 2,519 জন। শনাক্তের হার আগের কয়েকদিনের চেয়ে আরও কমে 16.72%। এ সময় মৃত্যু সংখ্যা 54, সুস্থ 3,427। দেশে মোট আক্রান্ত শনাক্ত 3,02,147, চিকিৎসাধীন 1,07,882। এ পর্যন্ত সুস্থ 1,90,183। সুস্থতার হার 62.94%। মোট মৃত্যু 4,082, মৃত্যু হার 1.35। এমন অবস্থায় দেশে যে পরিমাণ নমুনা পরীক্ষা হচ্ছে তাতে সন্তুষ্ট নন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। 17 কোটি মানুষের দেশে যে পরিমাণ পরীক্ষা হলে এবং যে পরিমাণ জরিপ হলে করোনার সংক্রমণের বিস্তৃতি, গতিপথ, ধরন ইত্যাদি বোঝা যেতে পারত, সেরকম টেস্ট এবং জরিপ এই দেশে হয়নি। রোগ এবং শনাক্তর বিষয়ে মানুষকে সঠিক তথ্য দেওয়ার ব্যাপারেও আমি জোর দিচ্ছি। টেস্টের সংখ্যা বাড়াতে হবে, সেটি RT-PCR টেস্টের সাথে অ্যান্টিজেন এবং র্যাপিড টেস্টও হতে পারে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আলোচনা সমালোচনা যাই থাকুক, বাস্তবতা হচ্ছে ভ্যাকসিন না আসা পর্যন্ত প্রত্যেকটি মানুষকে সঠিকভাবে স্বাস্থ্যবিধি মানতেই হবে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বাঙালির প্রাণের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 44তম মৃত্যুবার্ষিকী আজ। প্রতি বছরের মতো সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন চলছে। সেখানে আছেন লায়লা নওশিন, সরাসরি যাচ্ছি তার কাছে। নওশিন, জাতীয় কবির সমাধি প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদনের সবশেষ অবস্থা আমাদের জানান। হাসিব, বাঙালির প্রাণের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 44তম মৃত্যুবার্ষিকীতে করোনা মহামারীর মধ্যেও কিন্তু কবির যে ভক্ত অনুরাগীরা তারা কিন্তু থেমে থাকেননি। তারা এক ধরনের সীমিত পরিসরে হলেও কিন্তু বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সকাল থেকেই কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কবির যে সমাধিসৌধ আছে সেখানে ভোরবেলায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে সহ আরও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু এরই মধ্যে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। কিছুক্ষণ পর আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে এবং বরাবরের মতো এবারও কিন্তু কবির যে ভক্ত অনুরাগীরা, বিভিন্ন শিল্পী, সংগঠক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিন্তু দাবি করছে যে তারা বলছেন যে কবি মারা গেছেন 40 বছর হলো, এখনো গেজেটভুক্ত হয়নি জাতীয় কবির যে জাতীয় কবি হিসেবে তিনি। তো এই দাবিটা সবসময় তারা করছেন এবং আবারও যে কথাটা তারা সবসময় স্মরণ করিয়ে দেয় যে নজরুল যে বিদ্রোহের কবি, দ্রোহের কবি, সংগ্রামের কবি, সর্বোপরি বাঙালির ভালোবাসার কবি, সেই কবির যে তার কবিতা গান দিয়ে যে ধরনের অনুপ্রেরণার কথা বলে গেছেন, বাঙালিকে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা বলে গেছেন, সেই অনুপ্রেরণাগুলো বাঙালি সবসময় প্রাসঙ্গিক মনে করে এবং নজরুলকে ধারণ করে আগামী দিনগুলোতে এগিয়ে যাবে, সব ধরনের সংকট মোকাবেলা করবে, এমনটাই প্রত্যাশা করেছেন কবির ভক্ত অনুরাগীরা। হাসিব। নওশিন, আপনাকে ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী লায়লা নওশিন। গত বছরের 16 ডিসেম্বর নিউ ইয়র্কে শেষবারের মতো সহযোদ্ধাদের সাথে বাংলাদেশের বিজয় দিবস উদযাপন করেছিলেন স্বাধীনতা যুদ্ধের 4 নম্বর সেক্টরের কমান্ডার বীর উত্তম CR দত্ত। সে সময় 71-এর মহান মুক্তিযুদ্ধ নিজ দেশ সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছিলেন চ্যানেল আয়ের সাথে। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের তথ্য বিরচিত আরো জানাচ্ছেন লুৎফর রহমান সোহাগ। 1971-এর মহান মুক্তিযুদ্ধে 4 নম্বর সেক্টরের কমান্ডার বীর উত্তম মেজর জেনারেল অবসরপ্রাপ্ত CR দত্ত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে 93 বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সোমবার থেকে কোমায় থাকা CR দত্ত কয়েকদিন আগে বাথরুমে পড়ে যান। এরপর তাকে ভর্তি করা হয় হাসপাতালে।
নিউ ইয়র্কে ছেলে মেয়ে নাতি নাতনিদের সাথে বেশিরভাগ সময় কাটাতেন তিনি। জীবনের শেষের দিকে অনেক আপনজনকে চিনতে পারতেন না এবং গুছিয়ে কথাবার্তাও বলতে পারতেন না এই বীর মুক্তিযোদ্ধা। গত বছরের ডিসেম্বরে বিজয় দিবসে প্রায় ৩০ জন মুক্তিযোদ্ধা নিউ ইয়র্কের লং আইল্যান্ডে তার ছেলের বাসায় সিআর দত্তের সাথে দেখা করতে আসেন। সে সময় নিজ দেশ নিয়ে তার প্রত্যাশার কথা জানান তিনি। জানেন এটা করতেছে, তার জন্য তাকে ধন্যবাদ জানানো ঠিকই ভালো কথা। বাংলাদেশ আমরা স্বাধীন করেছি এবং এটার মর্যাদা দিতে হবে। তার জন্যে জয় বাংলা স্লোগানটা খুব দরকার, সবার মুখে মুখে সেটা প্রচারিত হওয়া দরকার। দেশের ইতিহাসের গৌরব উজ্জ্বল অধ্যায় সিআর দত্তের জন্ম আসামে। কাজ করেছিলেন পাকিস্তানি সেনাবাহিনীতে। বাংলাদেশের প্রতি দায়িত্ববোধ থেকে অংশ নিয়েছিলেন ৭১-এর মহান মুক্তিযুদ্ধে। এই বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সিআর দত্তের প্রতি চ্যানেল আই পরিবারের অতল শ্রদ্ধা। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই। দেখছেন চ্যানেলের সংবাদ। এ পর্যায়ে নিয়ে নিচ্ছে অশোক লিল্যান্ড ইফাদারস বিরতি, আর বিরতির পর্যায়ে থাকছে বাস্তবে রূপ দিয়েছেন বাংলাদেশে এক তরুণ। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় ১০০-র বেশি লোকের মৃত্যু হয়েছে, কয়েকশো ঘরবাড়ি ধ্বংস হয়েছে। বুধবার স্থানীয় সময় ভোরে কাবুলের সীমান্তবর্তী পারওয়ান প্রদেশে পাহাড় থেকে নেমে আসা হরকা বানে ৩০০-র বেশি বাড়ি ধ্বংস হওয়ার পাশাপাশি পুরুষ, নারী ও শিশুরা ভেসে গেছেন। কাদের মাঝে উদ্ধার কাজে বেগ পেতে হবে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র তামিম আজিমি জানিয়েছেন, আফগানিস্তানের উত্তরাঞ্চলে আরও ৮টি প্রদেশে বন্যা দেখা দিয়েছে। এর মধ্যে ময়দান ওয়াদাতে ২ জন ও নানগারহারে আরও ২ জনের মৃত্যু হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে আফগানিস্তানে বন্যা উদ্বেগজনকভাবে বেড়েছে বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এই মুখপাত্র। এবারে রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। পঞ্চগড়ে এবার পাটের আবাদ বেড়েছে, কৃষক দামও পাচ্ছেন ভালো। জেলায় বেসরকারি পাট ক্রয় কেন্দ্র থাকায় কৃষক ন্যায্য দামে পাট বিক্রির সুযোগ পেয়েছেন। পঞ্চগড় থেকে রহমান মুকুলের পাঠানো তথ্য ভিডিওতে আরো জানাচ্ছেন সুদীপ্তা মাহমুদ। পঞ্চগড়ের গ্রামে গ্রামে এখন পাট কাটা, জাগ দেয়া ও আঁশ ছাড়ানোর ব্যস্ততা। পাটের পাশাপাশি চলছে পাটখড়ি শুকানো ও পরিচর্যার কাজ। পাটা আমার মনে করেন যে বিঘায় ১৩ মন, ১২ মন, ১৪ মন এরকম ভাবে আইছে। বিক্রি করি আমরা ২০০০ টাকা, ২২০০ টাকা এইভাবে লাভবান পাই আর কি। মনে করেন যে সিঞ্জাটা আমার সারা বছর খুলি হয়, এইটাই আমার লাভ আছে আর কি। পাট পণ্যের বহুমুখী ব্যবহার শুরু হওয়ায় এবং পাটের চাহিদা বেড়ে যাওয়ায় কৃষক পাট আবাদে বেশি আগ্রহ দেখাচ্ছেন। বর্তমান পাটের বাজার দর ২০০০ থেকে ২৩০০ টাকা। গত বছরের চেয়ে এবছর পাট মানে একটু বেশি হয়েছে। বাজারে আমরা পাট মোটামুটি ২০০০ থেকে ২৩০০-২৪০০ টাকার মধ্যে কিনতেছি। কৃষকের দামকে খুশি। আমরা আশা করছি যে আগামী দিনগুলোতে হয়তো পাটের দাম আরও বাড়বে, সেই আশায় পাট কিনতেছি। উন্নত বীজ সরবরাহ, সুষ্ঠু তদারকি এবং সার প্রাপ্তি সহজতর হওয়ায় এবছর পাটের উৎপাদন অনেক বেশি হয়েছে। গতবার তুলনায় আবাদ এবং উৎপাদন দুইটাই ভালো হয়েছে এবং এবছর পাটের দামও ভালো, প্রায় ২০০০ টাকার উপরে বিক্রি হচ্ছে আর কি। এই জন্য এখানকার কৃষকরা খুশি এবং তারা উৎসাহী। আমরা আশা করি আগামী দিনগুলোতে এটা চাষ হয়তো আরো বাড়বে আর কি। জেলায় এবার ৮৫৪০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে, জানিয়েছে কৃষি বিভাগ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বাংলাদেশের বন পরিবেশে বৈচিত্র্যময় রং, আকার, আকৃতি ও স্বভাবের প্রায় ৭০০ প্রজাতির পাখির আবাস রয়েছে। এদের মধ্যে বেশ কিছু পাখি রয়েছে যাদের শরীরের আকর্ষণীয় সবুজ রং সকলের দৃষ্টি আকর্ষণ করে। প্রকৃতি সংবাদে দেখুন সবুজ রঙের পাখি নিয়ে শিহাব খালিদিনের ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের প্রতিটি অঞ্চলে রয়েছে বৈচিত্র্যময় পাখির আবাস। এসব পাখির মধ্যে বেশ কিছু সবুজাভ বা সবুজ রঙের পাখি রয়েছে যাদের শরীরের আকর্ষণীয় রং সকলের দৃষ্টি আকর্ষণ করে।
ঘড়িয়াল, টিয়া, সুইচোরা, বসন্ত, হরবোলা এদেশের সবুজ রঙের পাখিদের মধ্যে অন্যতম। এসব পাখির উপস্থিতিতে বাংলার প্রকৃতি হয়ে উঠেছে আরো প্রাণবন্ত। সবুজ রঙের পাখিদের কিছু প্রজাতি সারা দেশেই দেখা যায়, আবার কিছু প্রজাতির বিচরণ বনভূমিগুলোতে সীমাবদ্ধ। সবুজ রঙের পাখিদের খাদ্যাভ্যাসেও রয়েছে ভিন্নতা। প্রজাতি ভেদে এরা ফলভোজী বা পতঙ্গভোজী হয়ে থাকে। তাই সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে অবৈধ শিকার ও বাণিজ্য, প্রাকৃতিক আবাসস্থল ধ্বংসের কারণে প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে আকর্ষণীয় রং ও গড়নের এই পাখিগুলো। পরিবেশের ভারসাম্য রক্ষায় এসব পাখি সংরক্ষণে গুরুত্ব দেওয়া প্রয়োজন। তবেই এই পাখিদের বিচরণে মুখর থাকবে বাংলার প্রকৃতি। শিহাব খালেদিন, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সবুজ রঙের পাখি নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 11:30 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এবারে জানাবো খেলার খবর। অনুশীলনে যোগ দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের তরুণ ওপেনার সাদমান ইসলাম। লম্বা সময়